হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য পূরণ। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটি জিকে প্র্যাকটিস সেট নিয়ে, যেটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ফুড এসআই, ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এতে আছে 1775, বিতে আছে 1782, সিতে আছে 1802 এবং ডিতে আছে 1816। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না 1782, অর্থাৎ অপশান বি তোমাদের হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। তো এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে যে সলবাইয়ের সন্ধি ওয়ারেন হেস্টিংস এবং মাহাদজি সিন্ডের মধ্যে 1782 সালে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রায়তোয়ারি ব্যবস্থা কে চালু করেছিল? অপশান এতে আছে টমাস মুনরো, বিতে আছে হল্ট ম্যাকানজি এবং সিতে আছে লর্ড কর্নওয়ালিস এবং ডিতে আছে ওয়ারেন হেস্টিংস। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এর সাথে তোমরা এটাও মনে রাখবে, রিকার্ডোর বৈজ্ঞানিক খাজনা তত্ত্বের উপর ভিত্তি করে টমাস মুনরো এবং চার্লস রিড রায়তোয়ারি ব্যবস্থা বোম্বে এবং মাদ্রাজে 1820 সালে প্রচলন করেছিলেন। রায়তো বলতে কৃষিজীবী শ্রেণীকে বোঝানো হয়। তো পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থাপত্যকার ছিলেন? অপশান এতে আছে বেতাল ভট্ট, বিতে আছে ধন্বন্তরী, সিতে আছে শম্ভু এবং ডিতে আছে বরুচি। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শম্ভু। শম্ভু কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় শম্ভু ছিলেন একজন বিখ্যাত স্থাপত্যকার, বেতাল ভট্ট কে ছিল একজন বিখ্যাত জাদুবিদ এবং বরুচি ছিলেন একজন ব্যাকরণবিদ, আর ধন্বন্তরী ছিল একজন বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত। এখানে দেখতেই পাচ্ছ এই যে বেতাল ভট্ট, ধন্বন্তরী এবং বরুচি, এরা কে কে ছিল এখানে, এই যে এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতাতে লিখে পড়বে। তো পরের প্রশ্নটি দেখো, উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এতে আছে ব্রাহ্মী, বিতে আছে খরষ্টি, সিতে আছে অ্যারাবিক এবং ডিতে আছে গ্রিক। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের অপশান বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, খরষ্টি। এর সাথে তোমরা একটাও মনে রাখবে, সম্রাট অশোকের শিলালিপিগুলি 1837 সালে জেমস প্রিন্সে পাঠোদ্ধার করেন। ব্রাহ্মী লিপিতে সম্রাট অশোকের ধর্মোপদেশগুলি রচিত হয়েছিল। উত্তর পশ্চিম ভারতে প্রাপ্ত শিলালিপিগুলি খরষ্টি ভাষায় রচিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন আজকে, কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে? অপশান এতে আছে নব্যপ্রস্তর যুগ, বিতে আছে মধ্যপ্রস্তর যুগ, সিতে আছে প্রাচীন প্রস্তর যুগে এবং ডিতে আছে চাম্যপ্রস্তর যুগ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নব্যপ্রস্তর যুগে। নব্যপ্রস্তর যুগে কিন্তু মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, নব্যপ্রস্তর যুগে মানুষের কৃষিকাজ শুরু করে। তাছাড়া পশুকে পোষ মানাতে মৃৎপাত্র অর্থাৎ মাটির তৈরি যে জিনিসগুলো হয়, বাসনগুলো, সেগুলো এবং মসৃণ ও চকচকে পাথরের অস্ত্র ব্যবহার করতে শেখে। পরের প্রশ্ন দেখো, প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন? অপশান এতে আছে ফৈজি, বিতে আছে মির্জা গালিব, সিতে আছে আমির খসরু এবং ডিতে আছে মোহাম্মদ ইকবাল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আমির খসরু। ঠিক আছে। এর সাথে সাথে এটা মনে রাখবে, আব্দুল হাসান ইয়ামিন উদ দিন খসরু একজন সুফি কবি ছিলেন। তিনি ফার্সি ও উর্দু ভাষায় লিখেছেন। তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শিষ্য। তিনি কেবল কবি ছিলেন না, ছিলেন এক অনন্য গায়ক। তিনি প্রাচীনতম অভিধান লিখেছেন। তাকে কাওয়ালির জনক বলে গণ্য করা হয়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটাও কিন্তু তোমরা মনে রাখবে যে কাওয়ালির জনক কাকে বলে। তো তখন কি হয়ে যাবে? তোমরা উত্তরটা দেখে নিয়েছো না, কে হয়ে যাবে না আমির খসরু হয়ে যাবে। তো পরের প্রশ্নটি দেখো, গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন? এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান এতে আছে লালা রাজপত রায়, বিতে আছে সৈয়দ আহমেদ খান, সিতে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডিতে আছে বল্লভভাই প্যাটেল। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন দেখো, আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করা হয়েছে? অপশান এতে আছে ভারত, বিতে আছে ইন্ডিয়া, সিতে আছে ভারত ও ইন্ডিয়া এবং ডিতে আছে ভারত, ইন্ডিয়া এবং হিন্দুস্তান।
এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত এবং ইন্ডিয়া। এই দুটো নামে কিন্তু আমাদের সংবিধানে ভারতকে উল্লেখ করা আছে। ধারা 1 নম্বরতে ইন্ডিয়া ভারত উইল বি এ ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে, শ্যাল বি এ ইউনিয়ন স্টেট। পরের প্রশ্নটি দেখো, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয়? অপশান এতে আছে 15 দিন, বিতে আছে 30 দিন, সিতে আছে 60 দিন এবং ডিতে আছে 180 দিন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, 60 দিন তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে সংবিধানের 360 নম্বর ধারা অনুসারে ভারতবর্ষ অথবা তার কোনো অংশে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়। জরুরি অবস্থা ঘোষণা 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষের 2/3 সদস্যের দ্বারা অনুমোদন নিতে হয়। পরের প্রশ্ন দেখো, কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? অপশান এতে আছে 1986, অপশান বিতে আছে 1991, অপশান সিতে আছে 1978 এবং অপশান ডিতে আছে 2001। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1991। 1991 সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছিল। ভারতীয় সংবিধানের 69 অর্থাৎ 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1911 সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এর সাথে সাথে তোমরা এখানে মনে রাখবে যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত করা হয়েছিল? 1911 সালে কিন্তু স্থানান্তরিত করা হয়েছিল ভারতের রাজধানী, এটাও কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? অপশান এতে আছে পি চিদম্বরম, অপশান বিতে আছে পিভি নরসিংহ রাও, সিতে আছে ডক্টর মনমোহন সিং এবং ডিতে আছে নরেন্দ্র দামোদর দাস মোদি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর মনমোহন সিং, অর্থাৎ অপশান সি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটা মনে রাখবে 1911 সালে ভারতের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়লে প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও ও অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ দেশের অর্থব্যবস্থায় আমূল সংস্কার সাধনের উদারনীতির প্রবর্তন করেন। 12 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয়? অপশান এতে আছে সালফার ডাইঅক্সাইড, অপশান বিতে আছে কার্বন ডাইঅক্সাইড, সিতে আছে নাইট্রিক অক্সাইড এবং ডিতে আছে এ এবং সি উভয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কার্বন ডাই অক্সাইড কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটা দেখে নাও, সমুদ্রে অম্লকরণ হয় পৃথিবীর মহাসাগরের পিএইচ মানে চলমান হ্রাস বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড CO2 গ্রহণের কারণে ঘটে। সমুদ্রে অম্লকরণের প্রধান কারণ হলো মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানো। 13 নম্বর প্রশ্ন দেখো, এন নন্দিনী ও এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে? অপশান এতে আছে ম্যান্ডোলিন, অপশান বিতে আছে বেহালা, সিতে আছে শরৎ এবং ডিতে আছে সানাই। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বেহালা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটা মনে রাখবে এম ললিতা এবং এন নন্দিনী বর্তমান প্রজন্মের কাছে ভায়োলিনের রানী হিসেবে পরিচিত। তাছাড়া তারা ভায়োলিন সিস্টার্স নামেও পরিচিত, এটাও কিন্তু মনে রাখবে তোমরা। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা অবশ্যই পুরো ভিডিওটি মন দিয়ে দেখো এবং খাতাতে লিখে পড়ো, ঠিক আছে? তো পরের প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, 2023 সালের পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? অপশান এতে আছে গণিতবিদ, বিতে আছে রাজনীতিবিদ, সিতে আছে শিশুরোগ বিশেষজ্ঞ এবং ডিতে আছে ভারতীয় স্থপতি। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভারতীয় স্থপতি। 15 নম্বর প্রশ্ন দেখো, ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে মধ্যপ্রদেশ, সিতে আছে আসাম, ডিতে আছে রাজস্থান। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। ধলপুর ক্রলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? না, রাজস্থান। এর সাথে সাথে এটাও মনে রাখবে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি সম্প্রতি রাজস্থানের করাউলি এবং ধলপুর জেলায় 54তম বাঘ সংরক্ষণাগার প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এটি হবে এই রাজ্যের 5ম বাঘ সংরক্ষণাগার।
পরের প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? অপশান এতে আছে ইডেন গার্ডেন, বিতে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সিতে আছে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং ডিতে আছে এম.এ. চিদাম্বর স্টেডিয়াম। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না অপশান বি তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আসন সংখ্যার দিক থেকে। ঠিক আছে, এর সাথে এটা মনে রাখবে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম হলো একটি ক্রিকেট স্টেডিয়াম যা ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল স্পোর্ট কমপ্লেক্সে অবস্থিত। এটা কত বলো তো, 1,32,000 দর্শকের বসার ক্ষমতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবে। 17 নম্বর প্রশ্ন দেখো, একটি 1 কুলম্ব চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? অপশান এতে আছে একটি, বিতে আছে 6 × 10⁻18 এবং সিতে আছে 9 × 10⁻21 এবং ডিতে আছে 3 × 10⁻16। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না অপশান বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 6 × 10⁻18। কুলম্ব হলো বৈদ্যুতিক চার্জের এসআই একক। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন দেখো, কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? অপশান এতে আছে মহারাষ্ট্র, বিতে আছে মধ্যপ্রদেশ, সিতে আছে আসাম, ডিতে আছে গোয়া। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। কালিদাস সম্মান মধ্যপ্রদেশ রাজ্য সরকার প্রদান করে। এখানে এটাও মনে রাখবে, কালিদাস সম্মান ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার কর্তৃক শিল্পকলা বিষয়ের জন্য প্রদত্ত একটি সম্মানসূচক পুরস্কার। 1980 সালে কালিদাস সম্মান প্রথম প্রদান করা হয়, এটাও মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, 19 নম্বর, নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অপশান এতে আছে মহাশ্বেতা দেবী, বিতে আছে সুভাষ মুখোপাধ্যায়, সিতে আছে আশাপূর্ণা দেবী এবং ডিতে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি ব্যক্তিত্ব যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি 1966 সালে গণদেবতা গ্রন্থটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এগুলো কিন্তু লিখে তোমরা খাতাতে মন দিয়ে পড়বে। আশা করি তোমাদের জিকে নিয়ে কোনো আর সমস্যাগুলো থাকবে না, যে ভয়টা সেটা আর থাকবে না। আমরা এভাবে কিন্তু প্র্যাকটিস সেট করতে থাকবো। ঠিক আছে, তো আশা করি তোমাদের একটু উপকারে আসবে। তো 20 নম্বর প্রশ্ন দেখো, কালা গোলাপ গ্রন্থটি লেখককে? অপশান এতে আছে আর.কে. নারায়ণ, বিতে আছে অমৃতা প্রীতম, সিতে আছে অরুন্ধতী রায় এবং ডিতে আছে অনিতা দেশাই। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না অপশান বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অমৃতা প্রীতম। 21 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? অপশান এতে আছে গোয়া, বিতে আছে দেরাদুন, সিতে আছে যোধপুর এবং ডিতে আছে নিউ দিল্লি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে নিউ দিল্লি অর্থাৎ নতুন দিল্লি। অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো এর সাথে এটাও মনে রাখবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট নতুন দিল্লিতে অবস্থিত। এটি স্থাপিত হয়েছিল কবে না 1995 সালে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু হয়েছিল কবে না 2005 সালে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। 22 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম? অপশান এতে আছে ধনুষ, বিতে আছে ত্রিশূল, সিতে আছে আকাশ এবং ডিতে আছে পৃথ্বী। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ত্রিশূল। ত্রিশূল একটি স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ মাত্র 12 কিলোমিটার। ঠিক আছে, রেঞ্জটা না মনে রাখলেও এটা মনে রাখবে, ত্রিশূল একটি কি না ভূমি থেকে আকাশ, ভূমি টু আকাশ, এটা মনে রাখবে। অনেক সময় এরকম থাকে যে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কোনটি, তখন উত্তর হয়ে যাবে কি না ত্রিশূল। 23 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়? অপশান এতে আছে 8ই মার্চ, বিতে আছে 7ই এপ্রিল, সিতে আছে 24শে মে এবং ডিতে আছে 16ই অক্টোবর। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 7ই এপ্রিল কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন দেখো, তেহরি বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? অপশান এতে ভাগীরথী, বিতে তুঙ্গভদ্রা, সিতে কাবেরী এবং ডিতে নর্মদা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী। তেহরি বাঁধ কোন নদীর ওপর না ভাগীরথী। এটাও মনে রাখবে, তেহরি বাঁধ ভাগীরথী নদীর ওপর উত্তরাখণ্ড রাজ্যে, এটা মনে রাখবে উত্তরাখণ্ড রাজ্যে গড়ে উঠেছে। এটি ভারতের উচ্চতম বাঁধ, এটা কিন্তু মনে রাখবে। 25 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায়? অপশান এতে আছে মৌসুমী জলবায়ু অঞ্চলে, বিতে আছে মরুভূমি অঞ্চল, সিতে আছে ভূমধ্যসাগরীয় এবং ডিতে আছে নিরক্ষীয় অঞ্চল।
এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নিরক্ষীয় অঞ্চল। চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায় কোথায়? না নিরক্ষীয় অঞ্চলে। যে সমস্ত অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি, সেখানে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। শিশু, গর্জন, রেচুট, মেহগিনি, চাপলাস, বোগানোমা, নাহার, লোহাকাঠ ইত্যাদি চিরহরিৎ অরণ্যের বৃক্ষ। 26 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থানে আম্রবৃষ্টি পরিলক্ষিত হয়? অপশান এতে আছে কর্ণাটক, বিতে আছে আসাম, সিতে আছে পশ্চিমবঙ্গ এবং ডিতে আছে কেরালা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেরালাতে কিন্তু এই আম্রবৃষ্টি পরিলক্ষিত মানে দেখা যায়। কেরালাতে আম্রবৃষ্টি, আসামে চা বৃষ্টি এবং কর্ণাটকে কফি বৃষ্টি পরিলক্ষিত হয়, এটা মনে রাখবে। 27 নম্বর প্রশ্ন দেখো, লাক্ষাদ্বীপে কটি দ্বীপ আছে? অপশান এতে আছে 16টি, বিতে আছে 26টি, সিতে আছে 36টি এবং ডিতে আছে 46টি। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 36টি। কটি? না 36টি। লাক্ষাদ্বীপে 36টি দ্বীপ রয়েছে। লাক্ষাদ্বীপ কোথায়? না আরব সাগরে অবস্থিত প্রবাল দ্বীপপুঞ্জ। এর রাজধানী কি? কাভারাতি। এখানকার সরকারি ভাষা কি? মালায়ালম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন স্থানে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নলিখিত কোন স্থানে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? অপশান এতে আছে পূর্ব হিমালয়, বিতে আছে দক্ষিণ হিমালয়, সিতে আছে পশ্চিম হিমালয় এবং ডিতে আছে এ এবং, এটা 8 হবে না, এটা বি হবে, এ এবং বি উভয়। ঠিক আছে, এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, এ এবং ডি, অর্থাৎ পূর্ব হিমালয় এবং দক্ষিণ হিমালয়, এই দুটোতেই কিন্তু ঠিক আছে টার্সিয়ারি যুগের কয়লা পাওয়া যায়। 29 নম্বর প্রশ্ন দেখো, কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়? অপশান এতে আছে মুম্বাই, বিতে আছে কোচি, সিতে আছে নিউ ব্যাঙ্গালোর এবং ডিতে আছে মর্মাগাঁও। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মর্মাগাঁও। মর্মাগাঁও থেকে কিন্তু সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়। মর্মাগাঁও বন্দরের মাধ্যমে সর্বাধিক পরিমাণে লৌহ আকরিক রপ্তানি করা হয়। নিউ ব্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে কুন্দ্রমুখ খনি থেকে উৎপন্ন ম্যাগনেটাইট লৌহ আকরিক রপ্তানি করা হয়। পরের প্রশ্নটি দেখো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা 8ম তফসিলে স্থান পায়? অপশান এতে আছে প্রথম সংবিধান সংশোধন, বিতে আছে নবম সংবিধান সংশোধন, সিতে আছে 21তম সংবিধান সংশোধন এবং ডিতে আছে 36তম সংবিধান সংশোধন। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটি হয়। 21তম সংবিধান সংশোধন 1967 সালে হয়েছিল। সিন্ধি ভাষাকে 8ম তফসিলে স্থান পায় সিন্ধি ভাষা। তো এই ছিল আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।